এবার হলো তো, মিলল আমার কথা। শুদ্ধ তখনও সিনা উঁচু করে দাঁড়িয়ে আছে, না আছে তার চোখে ভয় আর না কণ্ঠে বিব্রত বোধ। সাদা চৌধুরীর কথায় এবার অকপটে জবাব দিল। আমি শীতলকে বিয়ে করতে চাই, কবে কখন জানি না, তবে সে বউ হলে আমার বউ হবে। অকপটে বলা কথা শুনে থমকে গেল ড্রয়িং রুম। হতবাক হয়ে তাকিয়ে রইলেন সকলে। তখন সিমিন খেকিয়ে উঠে বললেন, শুদ্ধ এবার ওনার কথা কেড়ে ভুলটা সংশোধন করে নিল। একটু ভুল হলো, আমরা চাচাতো ভাই বোন। যেখানে আমাদের ধর্মে জায়েজ আছে সেখানে আর কোনো বাড়তি কথার তো কারণ দেখছে না। এবার সিরাত মুখ খুললেন। মানলাম ধর্মে জায়েজ, তবুও মানুষ কি বলবে? বাইরের মানুষের ধার কবে ধারলাম আমি? ঠিকঠাক মনেও তো পড়ছে না। আর তোমরা কেউ বলে দাওনি কেন চাচাতো ভাই বোনের মধ্যে কিছু হওয়া যাবে না? এখানে মূলত ভুলটা আমাদের নয়, তোমাদের। কথাটা শুনে এবার সিমিন রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এত যুক্তি তর্ক শুনতে চাই না, আমি মানি না তোমাদের সম্পর্ক। সেটা তোমার ব্যাপার, জানানো দরকার তাই জানালাম। মানলে ভালো, নয়তো আমাদের পথ আমরা বেছে নেব। অকপটে বলা শুদ্ধের কথা শুনে হতবাক হয়ে তাকিয়ে রইলেন সকলে। এ ছেলে কি বলে এসব? বলা নেই কওয়া নেই, ডিরেক্ট বিয়ে। তাছাড়া এরা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, মারামারি করে, সুযোগ খুঁজে বেড়ায় কে কাকে বকা খাওয়াবে। কিছুদিন আগেও শুদ্ধ শীতলকে চেলাকাট দিয়ে মারলো। মার খেয়ে শীতল শুদ্ধের সিগারেট খাওয়া ছবি সবাইকে দেখালো। মরা কান্না কেঁদে সীতারা শুদ্ধকে না বকা অব্দি থামলই না। কথা খোঁচাখুচি করার ব্যাপারটা না হয় বাদই রইল, তাহলে কিভাবে কি? নাকি দুজনে মিলে প্রাং করছে? আজকালকার ছেলেমেয়েরা যা বিচ্ছু, হার্ট অ্যাটাক করার মতো কাজবাজ করে বলে প্রাঙ্ক। এই জন্য আকবারই কিছু না বলে সকলে আগে ঘটনা বোঝার চেষ্টা করছেন। তবে শুদ্ধের কথা শুনে সিমিন খেকিয়ে উঠে বললেন, এ হয় না, এটা রক্তের অপমান। কেন হয় না? কারণ তোমরা ভাই বোন। কথাটা শুনে শুদ্ধ ফিচল হেসে ভুল সংশোধন করে দিল। একটু ভুল হলো যে ছোট আম্মু। হ্যাঁ, আমরা ভাই বোন, তবে চাচাতো ভাই বোন। আর চাচাতো ভাই বোনের বিয়ে স্বয়ং ইসলাম ধর্মে জায়েজ আছে। যা ধর্মে যায় সেখানে বাড়তি কথার তো কারণ দেখছি না। ধর্ম নিয়ে যখন এতই জ্ঞান রাখো, তাহলে সম্পর্কে জড়ালে কেন? ধর্মে কি বলা নাই প্রেম ভালোবাসা হারাম? কাউকে মন থেকে ভালোবাসা হারাম না, বরং অবিবাহিত অবস্থায় দীর্ঘদিন সম্পর্ক চালিয়ে যাওয়া হারাম। মন থেকে কাউকে ভালোবেসে বিয়ে করতে চাওয়া হারাম না, বরং গোপনে প্রেমের নামে স্পর্শ করাটা হারাম। আমি যেসব কিছুই করিনি, বরং হারাম কিছু যেন না ঘটে, তাই আজকে সরাসরি বিয়ের প্রস্তাব রাখছি। কেমন সাধু তা তো চোখেই দেখলাম, আমি না দেখলে। সিমিনের কথা আটকে গেল। উনি ফোঁস করতে করতে অন্যদিকে তাকান। রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। তবে ভাসুরের সামনে উনি থামলেও শুদ্ধ থামল না। সে অকপটেই উত্তর দিল, কি দেখেছো? ও, জড়িয়ে ধরেছিলাম তোমার মেয়েকে, এইটা বুকে জায়গা দিয়েছি, তবে আমার মনে কোনো নোংরা চিন্তা ছিল না। আর না হাতের স্পর্শে ছিল অবাধ্যতা। হয়তো ভাবছো তুমি দেখেছো বলে আমি সবাইকে জানালাম। তা কিন্তু নয়, বরং আজ ঈদের দিন আমার গোপন ভালোবাসা উন্মুক্ত করেছি ওর জন্য। কেন জানো? কারণ তোমার মেয়ে সালামি হিসেবে আমাকে চেয়েছে, আমার টাকা নয়। তার চাওয়াটুকুকে পূরণ করতে আজই আমি বিয়ের কথা জানালাম, কারণ লুকোচুরি প্রেম করার মতো ধৈর্য আমার নেই। আর ধৈর্য নেই বলেই তোমার হাঁটা চলার শব্দ শুনেও আমি ওকে বুক থেকে সরাইনি। ভদ্র সেজে দাঁড়িয়ে যাইনি তোমাকে দেখে। যদি সেরকম ইচ্ছে থাকতো তবে ধরতে পারতে না তুমি, যেমনটা এতদিন পারোনি। কথাটা বলে শুদ্ধ থেমে সায়নের দিকে তাকালো। তবে তার এই তাকানোর মানে কেউ বুঝলো না। আর বুঝলো না বলে এবার সিরাত মুখ খুললেন। বাইরের মানুষের ধার কবে ধারলাম মনে পড়ছে না তো। আর তোমরা বলে দাওনি কেন যে চাচাতো ভাই বোনের মধ্যে কিছু হওয়া যাবে না? এখানে মূলত ভুলটা আমাদের নয়, তোমাদের। কথাটা শুনে পুনরায় সিমিন রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এত যুক্তি তর্ক শুনতে চাই না, আমি মানি না তোমাদের সম্পর্ক, ব্যাস। সেটা তোমার ব্যাপার, জানানোর দরকার তাই জানালাম। মানলে ভালো, নয়তো আমাদের পথ আমরা বেছে নেব। পথ বেছে নেবে মানে? মানে হলো এটাই যে তুমি যা ভাবছো একদম তাই। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই পক্ষের কথা শুনছিলেন শারাফাত চৌধুরী। ছেলের কথার ভঙ্গিমায় বলে দিচ্ছে সেই ব্যাপারে ভীষণ সিরিয়াস। তবে যাকে নিয়ে কথা বলছে তার মতামত তো জানা দরকার। তাই উনি হাত উঠিয়ে সবাইকে থামতে বললেন। তারপর শুদ্ধের পেছনে লুকিয়ে থাকা শীতলকে ডাকলেন। ওনার ডাক শুনে শীতল ইঁদুরের মতো উকি দিয়ে বলল, যেতে গেলে আম্মু খপ করে ধরে খুব মারবে, তুমি বলো আমি শুনছি। শারাফাত চৌধুরীর কথা শুনে শুদ্ধের ভ্রু কুঁচকে তাকায়। ফোর্স?
এখানে ফোর্সের কথা কোথা থেকে এলো? ফোর্স করলেই মানবে এত সরল নয় নিশ্চয়ই চৌধুরী কন্যা। যেখানে সে নিজেই চুমুটুমু খেয়ে শরীরে জীবাণু ছড়িয়ে একা একাই তার নামে গায়ে কলঙ্ক টলঙ্ক মেখে একাকার করে ফেলেছে, সেখানে নাকি সে ফোর্স করবে? হাস্যকর। তবে শুদ্ধ আর কথা বাড়ালো না। শীতলের মুঠো থেকে পাঞ্জাবি ছাড়িয়ে হাতটা টেনে সামনে দাঁড় করিয়ে দিল আর মুখে বলল, প্রাপ্তি আর মুক্তি তোর হাতে, যা করবি ভেবে করিস। শীতল ভয়ে ভয়ে তাকালো রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকা মায়ের দিকে, এরপর সারাফাত চৌধুরীর দিকে। তবে কানে একই সুরে বাজতে থাকলো কিছুক্ষণ আগের বলা শুদ্ধের কথা। এবার সবার সামনে আমাকে গ্রহণ করতে যদি পিছিয়েও যাস, তাহলে আমাকে চিরতরে হারাবি। ওয়াদা করে বলছি, সত্যি হারাবি। কেঁদে মরে গেলেও আমাকে পাবি না। যেন না পাস, এজন্য তোকে আমার বিয়েতে প্রধান সাক্ষী করে অন্য মেয়েকে নিয়ে বাসরে ঢুকবো আমি। কথাটা স্মরণ করতে মনে হলো কে যেন তার কলিজায় ভয়াল থাবা বসাচ্ছে। রক্তাক্ত করে দিল বক্ষপাশ। তার আক্ষিপট অশ্রু ছলকে গড়াতে লাগলো। শুদ্ধর দিকে একবার তাকাতে গিয়ে সায়নের দিকে নজর পড়ল। চাহনিতেই যেন বলছে। সায়ন বোনের চাহনি বুঝে দু কদম এগিয়ে এলো। মাথায় হাত রেখে গুরু গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, সূর্ধর নামে কবুল পড়বি, কাছে ডাকবো? শীতল মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে মৃদুভাবে মাথা নাড়ালো কেবল, অর্থাৎ রাজি। তা দেখে সায়ন বোনের মুখ উপরে তুলে সুস্পষ্টভাবে বলে বসলো, ভালোবাসলে সর্বসমক্ষে ভালোবাসা প্রকাশের সৎসাহস থাকতে হয়। যদি না থাকে, সে ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। এই আমি যেমন তোর বোনকে ভালোবাসি, পুরো পৃথিবীর সামনে গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারি আমি স্বর্ণকে ভালোবাসি। বিয়ে ওকেই করব, সে হবে চৌধুরীদের বড় পুত্রবধূ। আমার বিশ্বাস, হাত বাড়ালে আমার স্বর্ণও এগিয়ে আসবে। প্রয়োজনে আমার বাড়ানো হাত ধরে সে এই বাড়ি ছেড়ে দিবে। তাহলে তুই আমাদের বোন হয়ে ভালোবাসা প্রকাশে ভয় পাচ্ছিস কেন? একবার শুনিয়ে দে, তুই হলি সৈয়ব শুদ্ধের হবু বউ। সায়নের এই কথা শুনে সকলেই যেন আরেকবার আকাশ থেকে পড়লেন। শুদ্ধের সঙ্গে শীতলের কথা মানলেও সায়ন স্বর্ণের কথা মানতে পারল না কেউই। থমথমে মুখে তাকিয়ে রইলেন সকলে। এটা সম্ভব নয়, কারণ লোক সমাজে ওনাদের চলতে ফিরতে হয়। যখন বাইরে সবাই জানবে তখন কিছু বলার আগে ভাববে বাড়িতে নিশ্চয়ই অঘটন ঘটেছে। নয়তোবা একটা ভাইয়ের ছেলেদের সঙ্গে কেন আরেক ভাইয়ের দুই মেয়ের বিয়ে দেবে? কেন দিলে একজনের দিক, তাই বলে দুজনেরই? এমন না যে চৌধুরীরা খারাপ কিংবা ছেলে মেয়েরা খারাপ যার জন্য বিয়ে আসে না। বিয়ে তো অহরহ আসে, যদিও আসে তাহলে বাড়িতে কেন আত্মীয়তা করতে হবে? মোদ্দা কথা, ছেলেমেয়েরা যদি এতই সাধু হয় তাহলে বাইরে আত্মীয়তার সমস্যা কোথায়? নাকি মেয়ে দুটোর চরিত্রে দোষ আছে? যদিও তারাই নিষ্পাপ হয়, তাহলে কি ছেলে দুটোর মাঝে ঘাপলা আছে? নয়তোবা সচরাচর এমন তো দেখা যায় না। এসব প্রশ্নকে সাইডে রেখে এটা যদি বলা হয় তারা নিজেরা পছন্দ করে বিয়ে করেছে, এটা কি গ্রহণযোগ্য? তাও কিন্তু নয়। বরং হাসাহাসির কারণ পেয়ে বলবে আজকাল চৌধুরী নিবাসে পরিকল্পনা করে ভালোবাসাবাসিও চলে। এসব কথার কে জবাব দেবে? এদিকে স্বর্ণ চুপ করে তাকিয়ে আছে সায়নের মুখপানে। দেখছে একজন অধৈর্য প্রেমিক পুরুষকে, দেখছে তার প্রতি অগাধ বিশ্বাস বুকে নিয়ে আধা পাগলকে, যাকে এতদিন বুঝিয়ে সুঝিয়ে রাখলেও আজ সে অঘটনটা ঘটিয়েই ফেলেছে। আচ্ছা, সে কি আন্দাজ করতে পারছে তার কথায় এখন সব সম্পর্কের বাঁধন নড়বড়ে যেতে পারে? শুধু শীতলের পূর্ণতার মাঝে অপূর্ণতার শক্ত দেয়াল হয়ে ওঠার কারণও হতে পারে। এদিকে সায়নের কথা শেষ হতেই সিমেন্ট দুপা পিছিয়ে গেল। অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল মেয়েদের দিকে। তারা জানে আজ তারা তাদের মাকে গোহারান হারিয়ে দিয়েছে। এটাকে শুধু হারিয়ে দেওয়াই বলে না, বলে একেবারে শির দ্বারা ভেঙে দেওয়া। গোপনে থাকা আতঙ্ক অবশেষে সত্যি হয়েই গেল। ওনাকে পেছাতে দেখে স্বর্ণ এগোতেই উনি হাত উঠিয়ে বারণ করলেন। আর কিছু বলারও নেই, শোনারও নেই। মেয়েরাও এখন অনেক বড় হয়ে গেছে, নিজেদের পথ নিজেরাই বেছে নিতেও শিখেছে। এবার তাহলে ছুটি নেওয়ার পালা। যদিও ছুটি বলে না এটাকে, বলে চুপ করে পালিয়ে যাওয়া। উনি কিছুক্ষণ থম মেরে লালবর্ণ চোখে তাকালেন শাহাদাত চৌধুরীর দিকে। তারপর আঁচলে চোখ মুছে ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, এতদিন তোমার সঙ্গে যেতে রাজি হইনি,
এই সংসার ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারিনি, আজ যেতে চাচ্ছি। সঙ্গে নেওয়া সম্ভব হলে নিও, নয়তো একেবারে 3 তালাক দিয়ে আমাকে মুক্ত করে দিও। যদি তাও না পারো তবে আমার দাফনের জন্য তৈরি থেকো। সিমিনের কথা শুনে সাদাত চৌধুরী কথার খেই হারিয়ে ফেললেন। শুধু অবাক চোখে তাকিয়ে রইলেন সহধর্মিনীর দিকে। এ যেন অচেনা কেউ। এতগুলো বছরে উনি জেনে এসেছে সিমিনের কাছে উনি পুরো পৃথিবী, আর মেয়েরা হলো পৃথিবীকে ঘিরে রাখা অনাবিল সুখ। আজকে পৃথিবী আর সুখ দুটোকে সিমিন অনায়াসে বিসর্জন দিয়ে দিচ্ছে। দাফন করা, তালাক দেওয়ার কথা বলতেও একবারও বুক কাঁপল না। মনে পড়ল না সামনে দাঁড়ানো মানুষটা সহ্য করতে পারবে কিনা। এদিকে শুদ্ধ সায়ন আর দরজায় দাঁড়ানো রুবাব যেন বাঘারা। তারাও কল্পনা করতে পারেনি তাদের নরম সরম ছোট আম্মু এ কথা বলতে পারে। কিন্তু এই ঘটনা অন্যদিকে মোড় নিচ্ছে দেখে এবার সায়ন এগিয়ে এলো। সিনা উঁচু করে সরাসরি সিমিনকে বলল। এতটাই অযোগ্য আমরা? সিমিন জবাব দিল না, মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। সায়নও তখনও গো ধরে দাঁড়িয়ে পুনরায় জিজ্ঞাসা করল। যতক্ষণ না আমাদের অপরাধ চোখে আঙুল দিয়ে দেখাতে পারবে ততক্ষণ বাড়ি ছাড়ার কথা মুখে এনো না। কেন মানবে না? কি অপরাধ আমাদের স্পষ্ট করে জানাও। সিমিন চলে যেতে নিলে এবার স্বয়ং সীতারা চৌধুরী সিমিনের মুখোমুখি দাঁড়ালেন। ছোট জায়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে বললেন। তোর স্বামীর সঙ্গে তুই যেতেই পারিস, কিন্তু আমার ছেলেদের অপরাধ জানিয়ে যা। কেন অদৃশ্য আঙ্গুল তুলছিস আমার ছেলেদের দিকে? ঠিক কোন কারণে মানতে পারছি না। আমার তো মানতে সমস্যা নেই, তাহলে তোর কিসের সমস্যা? আমার সমস্যা একটাই, আমি খারাপ মা, আমার শিক্ষা খারাপ। যদি শিক্ষা ভালো হতো তাহলে একসাথে দুজনেই বিপথে যেত না, আমাকে সকলের কাছে প্রশ্নবিদ্ধ করতে কাটার পথ খুলে দিত না। আমার ছেলেরা তোর পথের কাঁটা? বিপদ? কি বোঝাতে চাচ্ছিস তুই? এতদিন তো তোরা আমার সন্তান বলে কিছু ছিল না, তবে আজ কেন? নাকি এতদিন ছল করছিল? যা ভাববে তাই। আজ থেকে ধরে নাও আমি মরে গেছি, তবে তোমাকে স্বার্থপর দুটোর দায়িত্ব দিয়ে গেলাম। যা ইচ্ছে করার করো। যে মেয়েরা মায়ের কথা ভাবে না, আমিও আর তাদের কথা ভাববো না। কথাটা বলে সিমিন যাকে সরিয়ে চলে যেতে নিলে শীতল মায়ের আঁচল টেনে ধরে। মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে। যেও না আম্মু, আমরা তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে দুদিনের ভালোবাসা পায়ে পিষে চলো আমার সঙ্গে। কথাটা শুনেই শীতল থমকে গেল। ঠোঁট ভেঙে কেঁদে ফুপাতে ফুপাতে বলল। মেনে নাও না আম্মু, আমরা চারজনে অনেক। শীতল কথা শেষ করতে পারল না। তার আগে সিমিন সজোরে 2 থাপ্পড় মেরে বসলেন শীতলের গালে। এবার শুদ্ধ যেন রাগের মাত্রা হারালো। শেষ চোখ বন্ধ করে তেড়ে যেতে নিলে আটকে ফেলল রুবাব। তবুও থামলো না সে, কঠিন সুরে বলল। যখন তখন গায়ে হাত তুলে কি বোঝাও? মেয়ে তোমার একারই আছে? আর কারো মেয়ে নেই? আর কেউ মেয়েকে শাসন করে না? হয়তো কথা আসছেই বা কেন? আমাদের মানতে সমস্যা থাকলে বলতে বাধা কিসের? ওহ, এখন কি আমি আমার মেয়েকেও শাসন করতে পারবো না? শাসন করতে গেলে তোদের পারমিশন নিতে হবে। শাসনেরও লিমিট থাকে। কথা হচ্ছে সবার সাথে ওর গায়ে হাত তুলে কেন? মেইন কালপ্রিট হচ্ছি আমি। আমাকে মারতে ওকে কেন মারলে? কেন বারবার কারণে অকারণে ওর গায়ে হাত তোলো তুমি? কি সমস্যা তোমার? আর কতবার বারণ করবো তোমাকে যে ওর গায়ে হাত তুলবে না? আমি সহ্য করতে পারি না। আমি লিমিট বুঝি না, বোঝার যোগ্যতাও আমার নেই। আমি সরে যাচ্ছি, এবার থেকে যার যা ভালো লাগে করুক। শুদ্ধ রুবাবের থেকে নিজেকে ছাড়িয়ে সিমিনের মুখোমুখি দাঁড়ালো। বুক উঁচিয়ে শীতল চাহনিতে তাকিয়ে থমথমে সুরে বলল। তুমি মেইন টপিকে না এসে না বারবার পিছলে যাচ্ছ। যা বলার সরাসরি বলো। আমি শুনতে চাই তোমার সমস্যার কথা। বলো, কোন দিক থেকে আমরা অযোগ্য? কি নেই আমাদের? আমরা বাউন্ডুলে, নেশাখোর, মেবাজ, নাকি বেকার? কোনটা? নাকি আগে থেকে কাউকে জামাতা হিসেবে খুঁজে রেখেছো? বলো কোনটা? আচ্ছা, তারা আমাদের থেকে হাই লেভেলের। নিশ্চয়তা নিয়েছো তোমার মেয়ে তাদের কাছেই ভালো থাকবে? সুদের কথা যেন সিমিনের গায়ে জ্বালা বাড়িয়ে দিল। উনি দাঁতে দাঁত চেপে অগ্নি দৃষ্টি ছুড়ে বললেন। সে কৈফিয়ত আমি কাউকে দেব না। কেন দেবে না? না দিলে কিসের এত বিরোধিতা? ওকে মানলাম, যাও দিও না কৈফিয়ত, তাহলে মেয়ে দাও। দুদিকেই যদি মুঠো এঁটে রাখো তাহলে তো আর হবে না। হয় বলো কেন মানবে না, নয়তো মেনে নাও। উপযুক্ত কারণ ছাড়া আমাদের দিকে আঙুল তুললে আমরাই বা কেন মানবো?
আমার সমস্যা তোমরা চৌধুরী বাড়ির ছেলে, আমার সমস্যা তোমরা সিতারা চৌধুরীর ছেলে। আমার প্রধান সমস্যা যদি বলি তাহলে বলবো, যে বাড়ির বউ আমি সে বাড়ির বউ হবে না আমার মেয়েরা। যদি হয়তো আমি থাকবো না সে বাড়িতে। কেন থাকবে না? তুমি করবে তোমার স্বামী সংসার, তোমার মেয়েরা করবে ওদের স্বামী সংসার। তাহলে সমস্যাটা কোথায়? কেন অযৌক্তিক কারণে এত কথা, এত তর্ক? সিমিনার একটা কথাও বলল না, পাশ কাটিয়ে রুমে চলে গেল। ওনার যাওয়া দেখে সাদাত চৌধুরীও গেলেন সহধর্মিণীকে বোঝাতে। আজকে সিমিন যেন বোঝার অবস্থাই নেই। উনি আধ ঘন্টার মধ্যে লাগেজ টানতে টানতে বেরিয়ে এলেন। সাদাত চৌধুরীও কথাও মানতে নারাজ। সিরা তো পারলেন না ওনাকে বোঝাতে, ফলে ব্যর্থ হয়ে কাঁদতে লাগলেন। সারাফাত চৌধুরী শুধু নীরবে তাকিয়ে দেখতে থাকলেন সোনার সংসার ভেঙে যাওয়ার দৃশ্য। সিমিন কিসব ভেবে যেন পুনরায় ফিরে এসে ওনার সামনে দাঁড়ালেন। হাত জোর করে কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ক্ষমা করে দেবেন ভাইয়া। কারো কোনো দোষ নেই, কারো প্রতি আমার কোনো অভিযোগও নেই। ফলের ঝুড়িতে যখন একটা আম পচে যায় তখন বাকি আম ভালো রাখতে পচা আমটাকে সরিয়ে ফেলতে হয়। আমি সেই পচা আম, তাই নিজে থেকে সরে যাচ্ছি। সবাইকে নিয়ে ভালো থাকবেন, আসছি। কথাটা বলে উনি আর দাঁড়ালেন না, গটগট করে বেরিয়ে গেলেন। শীতল এক ছুটে মায়ের কাছে পা আঁকড়ে ধরে বসে পড়ে। সিমিন আজকে পাথর বনে গেছে, শীতলের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। সাদাত চৌধুরীও বেরিয়ে এলেন। বেশ দেখে মনে হচ্ছে উনিও চলে যাচ্ছেন। ভাইয়ের দিকে তাকানোর সাহস হলো না দেখে চোখ মুছতে মুছতেই বেরিয়ে গেলেন। বাবা মাকে যেতে দেখে স্বর্ণ এবার শীতলকে উঠিয়ে দরজার দিকে এগোতে সায়ন পথ আটকে দাঁড়ালো। স্বর্ণের চোখে চোখ রেখে বলল, এক পাও কোথাও যাবি না। স্বর্ণ সায়নের থেকেও দ্বিগুণ তেজ নিয়ে বলল, যাব। বারণ করেছি আমি। শুনতে বাধ্য নই আমি। আমাদের বাবা মা যেখানে আমরাও সেইখানে। ভালোবাসি মানে এই যে বাবা মার সঙ্গ ত্যাগ করব। যদি তাই করতে হয় তাহলে এই দরকার নেই এই ভালোবাসা। কথাখানা যেন সায়নের পুরো মস্তিষ্ক এলোমেলো করে দিল। তার স্বর্ণ তাকে ছেড়ে চলে যাবে, একথা মুখ ফুটে বলছেও? এত বড় স্পর্ধা ওর! সায়ন রাগের দিক শূন্য হয়ে স্বর্ণের গলা চেপে ধরে, দেয়ালের সাথে চেপে ধরে, তারপর চিৎকার করে বলে, এই বেইমানের বাচ্চা, কি বললি আবার? বল বল বল, আমায় রেখে কোথায় যাবি? কোথায় যাবি তুই? প্রচণ্ড ব্যথায় স্বর্ণের গালের হাড় যেন ভেঙে এলো। রুবাব সাফওয়ান চৌধুরী দ্রুত গিয়ে কোনো মতে তাকে সরালেন। ছাড়া পেতেই স্বর্ণ আর কোনো দিকে না তাকিয়ে বোনের হাত ধরে বেরিয়ে যেতেই শীতল খপ করে শুদ্ধের পাঞ্জাবি আঁকড়ে ধরল। হাউমাউ করে কাঁদতে থাকলো করুণ সুরে। শুদ্ধর লাল বর্ণ চোখে শুধু তাকিয়ে দেখলো শীতলের কান্নারত মুখ। স্বর্ণ বোনের হাত ছেড়ে টানতেই সায়ন আবার তেড়ে যেতেই গেল স্বর্ণের দিকে। এবার শুদ্ধ সায়নকে আটকে ধরে বলল, যেতে দাও। কথাটা শুনতেই সায়ন অবাক চোখে তাকালো শুদ্ধের দিকে, আর শুদ্ধ ঘাড় ঘুরিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল স্বর্ণের শীতলকে টেনে নিয়ে যাওয়া দৃশ্যর দিকে। বোনরা চলে যাচ্ছে দেখে সাম্য সৃজনও কাঁদতে কাঁদতে ছুটল ওদের পিছু পিছু। সিরাজ, সাফওয়ান, রুবাব শখ দৌড়ে গেল তাদের ফেরাতে। সাদাত চৌধুরী কেবলই গাড়ি স্টার্ট করেছেন, হুইল ঘোরাতেই দেখে স্বর্ণ আর শীতলও কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছে বাড়ি থেকে। হাত থেমে গেল ওনার, সেই সঙ্গে ওনার বুকটা যেন ভেঙে খান খান হয়ে গেল। হুইলে মাথা ঠেকিয়ে দু চোখ বন্ধ করতেই চোখের তারায় ভাসতে থাকলো বড় ভাইয়ের মুখ, যার ছায়ায় এতদিন চৌধুরী নিবাসে প্রতিটি সদস্য ছিল সুরক্ষিত। বাবা মা মারা যাওয়ার পরে যে ভাইয়ের স্নেহে বাঁচার শক্তি খুঁজে পেয়েছিলেন, আজ সেই ভাইয়ের বুকে যন্ত্রণা ছুরি বসিয়ে চলে যাচ্ছেন স্বার্থপরের মতো। এদিকে সহধর্মিণীকেও ছাড়তে পারবেন না, কারণ পৃথিবীর বুকে উনি ছাড়া আর কেউ নেই সিমিনের। যারা আছে তারা সুসময়ের মাঝি। এদিন বাড়িতে এমন ঘটনা ঘটেনি যার কারণে সাম্য সৃজন ভয়ে কুঁকড়ে গেছে। তবে যখন বুঝলো তাদের বোনরা ছেড়ে যাচ্ছে তখন যেন তাদের হুঁশ ফিরল। হাউমাউ করে কেঁদে সিমিনের আঁচল ধরে বলতে লাগলো, ও ছোট মা, যেও না। তুমি গেলে আমাদের কে টিফিন বানিয়ে দেবে? আম্মুর মারের হাত থেকে কে বাঁচাবে? আমরা কার হাতের রান্না খাবো? কথাটা শুনে সিমিন গাড়ি থেকে নেমে বাচ্চা দুটোকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। তাদের ছোট ছোট মুখে চুমুতে ভরিয়ে দিয়ে সিরাতের বললেন, মেরো না, একটু বুঝিয়ে বলো। সিরাত একটা কথাও বলল না, একরাশ অভিমান নিয়ে তাকিয়ে রইল ছোট জায়ের দিকে। তবে না বললেও থাকতে পারলেন না, তাই বলেই ফেললেন, বড় ছেলে দুটোকে একেবারে ভেঙে চুরে
ছোট ছেলে দুটোকে আর ভালোবাসা না দেখালেও চলবে ছোট। আজ প্রমাণ করে দিলি রক্তের সম্পর্ক ছাড়া কোনো সম্পর্ক আপন হয় না। এই যে আমরা তোর আপন হতে পারিনি। কথাটা শুনে সিমিন শুধু হাসল। তারপর রুবাবের মাথায় হাত বুলিয়ে মলিন হেসে গাড়িতে উঠতে গেলে রুবাব ওনার হাতটা আঁকড়ে ধরে। তারপর হাতের উল্টো পিঠে কপালে ঠেকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, একটু ভালোবাসা পাই বলেই মাকে ছেড়ে তোমাদের এখানে পড়ে থাকি। দেশে আর আসি বা কয়দিন। আমরা তো তোমারই ছেলে, তাই না? আমাদের ভুলগুলো না হয় একেবারের মতো মাফ করে দিয়ে কোলে টেনে নাও। খুব ভালো থাকিস আব্বা, আমার দোয়া সব সময় সঙ্গে থাকবে। ঈদ মানে আনন্দ, আর মুসলিম পরিবারে এই দিনটাকে নিয়ে থাকে যত কল্পনা জল্পনা। সালামি দেয়া নেয়া, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, এসব নিয়ে থাকে নানান পরিকল্পনা। প্রতি বছর চৌধুরী নিবাসে ঈদের সকাল শুরু হয় চিৎকার চেঁচামেচি দিয়ে। এরপর সারাদিন চলে নানান খুনসুটি দুষ্টুমি। যতই কাজ থাকুক, শেষ বিকেলে ভাই বোনরা মিলে ঘুরতে যায়। যেতে যেতে মজাও করে, স্মৃতি কুড়ায়। সেই সব স্মৃতিচারণ করে কোনো এক উদাস প্রহরে ভেবেছিল রোজার শুরুটা দুর্ঘটনা দিয়ে হলেও ঈদটা বোধহয় ভালোই কাটবে। এজন্য প্রতিটি সদস্য নিজেরাও সচেতন থাকতো যেন কোনো বিপদ না হয়। কিন্তু কপালের ফের ঈদের সকালে আচমকাই ঝড়ে তছনছ হয়ে গেল সব। ভেঙে গেল টুকরো টুকরো রঙিন কিছু স্বপ্ন। নড়ে বড়ে হয়ে গেল সবার সঙ্গে সবার দৃঢ় বন্ধনের ভিতর। কেউ জানে না এই সমস্যার আদৌ সমাধান হবে কিনা, আদৌ ভাঙা সম্পর্ক কখনো জোড়া লাগবে কিনা। এদিকে শাহাদাত চৌধুরী গাড়ি বেরিয়ে যেতে শারাফত চৌধুরী দরজা থেকে ফিরে এলেন। শেষ আশাটুকু নিয়ে তাকিয়েছিলেন ভাইদের ফিরে আসার। ভাঙা মন নিয়ে শত শতবার সৃষ্টিকর্তার কাছে চাইলেন অন্তিম মুহূর্তে যেন কোনো মিরাক্কেল ঘটে আর তাদের যাওয়া যেন আটকে যায়। কতবার তাকালেন শুদ্ধ সায়নের দিকে, তারা যেন আটকায়। নিজেদের ভুল শুধরে নিয়ে পরিবার বাঁচায়, কিন্তু তারা যেন পাথর। দুজনের কেউই কথা বলল না। সায়ন এখনো স্থির হয়ে মেঝের দিকে তাকিয়ে থাকলেও শুদ্ধ গটগট পায়ে নিজের রুমে চলে গেল। এই মুহূর্ত দাঁড়ানোর প্রয়োজন বোধ করল না সে। এক মুহূর্ত দাঁড়ানোর প্রয়োজন বোধ মনে করল না সে। অথচ যত্নে করা পরিবার ভাঙার কষ্ট উনি সইতে পারছেন না। পারছেন না শুদ্ধের মতো বুকে পাথর তুলে দিয়ে রুমে চলে যেতে। দু চোখের পানিতে রাস্তা দেখা মুশকিল। চোখ দুটো এত অবাধ্য কবে থেকে হলো কে জানে। উনি এক কদম এগোতে পারলেন না, ধপ করে বসে পড়লেন। পাশের সোফার হাতলে এক হাত ঠেকিয়ে মুখ লুকালেন নিজের বাহুতে। এরপর শক্তপোক্ত মানুষটাও ভুলে গেল সময়, কাল, ক্ষণ। বুকের ভেতর আজ এতটাই পড়ছে সবকিছু ভুলে। বাহুতে মুখ লুকিয়ে শব্দ করে কেঁদে উঠলেন শারাফাত চৌধুরী। আহা, কি বেদনাময় কান্নার সুর! ক্ষত যন্ত্রণা মিশে রয়েছে সেই কান্নায়। স্বামীকে জীবনে প্রথম এভাবে কাঁদতে দেখে সিতারা দেয়ালে পিঠ ঠেকিয়ে নীরবে অশ্রু ঝরাতে লাগলেন। ওনার এই কান্নার শব্দ নেই, বর্ণ নেই, গন্ধ নেই। আছে বিষাদে ভেজা কষ্ট, আর কিছু কষ্টে পোড়ানো নীরব আর্তনাদ। উনি বউ হয়ে আসার পর মানুষটা তার হাতে হাত রেখে বলেছিলেন, আমি তোমাকে একটা বাগান দিলাম, সে বাগানে কিছু সুগন্ধি ফুলের চারাও দিলাম। এবার যত্ন নিয়ে ফুল ফোটানোর দায়িত্ব তোমার। আজ থেকে বাগানের মালকিন শুধু তুমি। বাসর ঘরে এই মানুষটাই চৌধুরী নিবাস নামে একটা বাড়ি দিয়েছিল জীবন্ত কিছু ফুল। বৃদ্ধ শাশুড়ি মারা যাওয়ার আগে ওয়াদা আদায় করে নিয়েছিলেন যেন এই সংসার বুকে আগলে রাখেন। কিন্তু হলো না, পারলেন না তিনি। সিমিন কেন এই কাজ করলো তাও জানেন না তিনি। যাকে ছোট বোনের মতো দেখে এসেছে সেই বোনরূপী যা ওনার দিকে আঙ্গুল তুলে সংসার ভেঙে চলে গেল। অন্তত জানিয়ে গেলেও দোষটা শুধরানো যেত, কিন্তু জানিয়ে গেল না। ছেলেমেয়েরা তাদের পছন্দ মতো সঙ্গী পছন্দ করে নিয়েছে, এখানে ওনাদের তো হাত নেই। মোদ্দা কথা, ছেলেমেয়েরা যদি একে অপরকে সাথে ভালো থাকতো তাহলে আপত্তির কারি আছে। অন্তত জানিয়ে গেলেও দোষটা তো শুধরানো যেত, কিন্তু জানিয়ে তো গেল না। ছেলেমেয়েরা তাদের পছন্দ মতো সঙ্গী পছন্দ করে নিয়েছে, এখানে ওনাদের তো হাত নেই। মোদ্দা কথা, ছেলেমেয়েরা যদি একে অপরের সাথে ভালো থাকে তাহলে আপত্তির কি আছে? সংসার করবে তারাই যদি ভালো থাকে তাহলে এত কথা আসছে কেন? বাকি রইল সমাজের কথা। সমাজের লোকরা কোন ব্যাপারে কথা বলে না। কোনো ফর্সা মায়ের কালো ছেলে হলেও
গপেস করে, আবার কালো মেয়ে মায়ের বাচ্চা ফর্সা হলেও গসিপ করে আকার ইঙ্গিতে, কিন্তু মেয়েটার দিকে অদৃশ্য কলঙ্ক ছুঁড়ে মারে। বাচ্চাটাকে নিয়েও হাজারটা কথা সৃষ্টি করে। যেখানে নিষ্পাপ নাদান বাচ্চাকেও ছাড় দেয় না, সেখানে তাদের নিয়ে পড়ে থাকলে হবে? বরং সমাজ সমাজ করে নাচলেই বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। এসব ভেবে উনি কাতর চোখে তাকালেন এখনো কান্নারত স্বামীর দিকে। বুক ভরা কষ্ট নিয়ে আল্লাহর কাছে বারবার দোয়া করলেন যেন এই মানুষটাকে ধৈর্য দেন, এই বিপদ যেন দ্রুত কেটে যায়। ওইদিকে শারাফাত চৌধুরী তখনও অস্পষ্ট স্বরে বলেই চলেছেন, শীতলকে উনি বরাবরই খুব বেশি ভালোবাসে, সেটা বলার অপেক্ষা রাখে না। এর ঝাপসা কারণ হতে পারে শীতলের মুখটা ওনার মায়ের মুখের মতো। সাফওয়ান চৌধুরী চোখ মুছতে মুছতে বাইরে থেকে এসে ভাইকে এভাবে কাঁদতে দেখে দৌড়ে জড়িয়ে ধরে আর নিজেও কেঁদে ফেলেন। খুব ছোটবেলায় ওনারা 3 ভাই মারামারি করলেও বুঝতে শেখার পর আর মারামারি করেনি। 3 ভাই 3 ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে এত বড় সংসার সামলে রেখেছেন। আজকের মতো এই ঘটনা এর আগে হয়নি। ছোট ভাইটা যে বুক ভরা কষ্ট নিয়ে বাড়ি ছেড়েছে, একথা ভাবলেও ওনাদের দম আটকে আসছে। বাবা চাচার কান্নার শব্দেও সায়নের নড়চড় নেই। সে চোয়াল শক্ত করে এখনো স্থির হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। তার কাছে অবিশ্বাস্য লাগছে স্বর্ণ তাকে রেখে চলে গেছে, তাও ভালোবাসা প্রকাশের অভিযোগ ছুড়ে। এ কি মানা যায়? এই বেঈমানকে জান দিয়ে এতদিন ভালোবেসেছিল। সে তো ভাবতো শীতল মারের ভয়ে শুদ্ধকে অস্বীকার করলেও আর তার স্বর্ণ উঁচু গলায় তাদের কথা সবাইকে জানাবে। কিন্তু ঘটল কি, শীতলটা ওর ভালোবাসার কথা জানিয়ে দিল ঠিকই, কিন্তু স্বর্ণ তাকে ছেড়ে চলে গেল। এই কাজটা করতে তার বুক কাঁপলো না? আচ্ছা, স্বর্ণ কি সিমিনকে বোঝাতে পারতো না, নাকি স্বর্ণ তাকে ভালোই বাসেনি? বাসলে এভাবে ছেড়ে যেতে পারতো, নাকি ছেড়ে যাওয়া যায়? সে কি জানে না বাড়িতে ফিরে না তার কাছে না গেলে একদণ্ড স্থির হতে পারে না সে? তার শরীরের ঘ্রাণ নেশাগ্রস্তের মতো না টানলে উন্মাদ হয়ে যায়। তাহলে তাহলে কিভাবে গেল? শীতলটাও চলে গেল। একবারও ভাবলো না শুদ্ধর কথা, এই ভাইটার কথা? বেইমানের সাথে সাথে শীতলটাও বেইমানির খাতাতে নাম লেখালো। পারলো সায়নের পারলো লেখাতে। আপন ভাবনায় মশগুল থাকা সায়নের ভাবনার ছেদ ঘটল তীব্র ব্যথা অনুভব করে। সে লালবর্ণ আগুন চোখে তাকিয়ে গালি দেওয়ার আগে শারাফাত চৌধুরীকে দেখেই সামলে নিল। তখন শারাফাত চৌধুরী চিৎকার করে বললেন, বাবার কথা শুনে সায়ন ঢোক গিলল। বাপটাও তার কষ্ট বুঝল না। বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা সোজাসাপটা বললেই হতো, এত কঠিন কথা দরকার ছিল কি? আহারে, বুকে জায়গা দেওয়া আপনজন, সবগুলো আজ যেন বুকটাই জখম করার জন্য উঠে পড়ে লেগেছে। সায়ন কথা বাড়ালো না। কিছু বলতে গিয়ে বুঝল কণ্ঠস্বর বাক্য সাজাতে ব্যর্থ, তাই সম্মতিসূচক মাথা নাড়িয়ে পা বাড়াতেই সিতারা সিরাত তাকে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। শখও হাউমাউ করে কাঁদতে লাগলো। ভাঙা আয়নায় পাথরের টুকরোর আঘাতে সংসারটাও যেন আরেকবার দ্বিখণ্ডিত হলো। তখনই সাফওয়ান এগিয়ে এসে চৌধুরীকে বলতে লাগলেন, যাস না বাপ, তোরা সবাই চলে গেলে আমরা কি নিয়ে থাকবো? বাবার কথা কষ্ট নিস না আব্বা, মন থেকে বলছে না ভাই। সায়ন মেজো চাচার দিকে তাকিয়ে কেবল হাসল, জোরপূর্বক হাসি যাকে বলে। তখন শারাফাত চৌধুরী পুনরায় বললেন। সায়ন মেজো চাচার দিকে তাকিয়ে কেবল হাসল। কথাটা বলে উনি চোখ মুছতে মুছতে দুকদম এগোতেই সায়ন ঢোক গিলে চেঁচিয়ে বলল, আমার সবটুকু আয়ু তোর হয়ে হলেও তুমি দীর্ঘজীবী হও, হাজার হাজার বছর ছায়া হয়ে থাকো এই বাড়ির প্রধান অভিভাবক হয়ে। আমি আর আসবো না তোমাদের বাড়িতে, পা মারাবো না বাড়ির দামি চৌকাঠে। শুধু রিকোয়েস্ট, মরা টরার কথা বলো না। খারাপ ছেলে হলো তোমার মরার কথা সহ্য করতে পারি না। এই বুকটাতে কষ্টের জাম বাঁধে কি না? কথাটা বলেই মাকে বুক থেকে সরিয়ে দুমায়ের কপালের মাঝখানে চুমো এঁকে বাহুতে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। মা ভাই বোনদের কান্নার শব্দ কানে পৌঁছালেও পেছন ফিরে তাকালো না। তাকিয়ে এবার কি হবে? এই বাড়িতে থাকার মেয়াদ যে ফুরিয়ে গেছে। শুধু নিজের রুমে বিছানায় চোখের উপর হাত রেখে আড়াআড়িভাবে শুয়ে আছে। পরনে এখনো সকালের সাদা পাঞ্জাবি।
বুকটাতে লেগে আছে শীতলকে জড়িয়ে ধরার নরম অনুভূতি। এইমাত্রই সিঁড়িতে দাঁড়িয়ে সায়নকে চলে যেতে দেখেও আটকালো না সে। কেন আটকাবে? কার বাড়িতে ঝামেলা হয় না? বসে সমাধান করা যায় না? বাড়ি ছেড়ে গেলেই কি সমস্যার সমাধান হয়ে যায়? যাবে যখন যাক। তাছাড়া ভালোই হয়েছে গিয়ে, নয়তো স্বর্ণ ছাড়া সায়ন বাড়িতে থাকতে পারতো না। সে এক প্রকার পানি ছাড়া মাছের মতো ছটফটিয়ে মরত। ভাইকে খুব ভালো করেই চিনে সে। মোদ্দা কথা, যে যে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছে সব কটাকে সে বাড়ির অভাব বুঝিয়ে ছাড়বে, যাতে পরবর্তীতে সামান্য ব্যাপারে বাড়ি ছাড়ার কথা স্মরণেও না আনে। বিরক্ত হয়ে এসব ভাবতে ভাবতে হঠাৎ তার চোখের পাতায় ভেসে উঠল শীতলের কান্নারত নিষ্পাপ মুখটা। করুণ সেই দৃষ্টি। বেয়াদবটা গেল তো গেল, কাঁদতে কাঁদতে বুকে জ্বালা ধরিয়ে গেল। এত কান্নার কি আছে? সে কি মরে গেছে? কোথায় ভরসা রাখবে তা না, ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে চলে গেল। আর সিমিনকে আপাতত কিছু বলবে না সে। বাংলা সিনেমা দেখে দেখে নিজেও রিনা খানের চরিত্র নিয়ে তাকে বোধহয় দিতে চাচ্ছে ঘাটতারা জামাইয়ের চরিত্র। যদিও তাতে সমস্যা নেই। মানব না, মেয়ে দেব না, এই বাড়িতে থাকবো না বললেই হবে, এতই সোজা। প্রথমে ব্যাঙাচি ভালোবাসা বুঝতো না, কত কি করে যাও একটু বুঝলো। এখন নাকি মেয়ের মায়ের সমস্যা। এত জ্বালা সহ্য হয়? সিমিনকে যে আটকাতে পারতো না তা কিন্তু নয়, বরং ইচ্ছে করে আটকায়নি। কারণ রাগের মাথায় বেশি কিছু বললে ঘটনা অন্যদিকে মোড় নিত। এসব ভাবনার মাঝে তার মস্তিষ্ক আচানক আরেকটা কথা টোকা দিতেই সে ও শিট বলে উঠে বসে। তাড়াহুড়ো করে নামতে গেলেই তার ফোনের টোনটা বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে রিসিভ করে শুনল অপর পাশের মানুষটার কথা। অতঃপর তার ছিল্লের হাসি দিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। ভাই বোনকে কথা দিয়েছিল দ্রুতই BMW গাড়ি কিনে ঘুরতে নিয়ে যাবে। সেই হিসেবে ভেবেছিল নতুন গাড়ি নিয়ে আজ বিকেলে বের হবে। বের হওয়ার আগ মুহূর্তেই তো গাড়ি দেখিয়ে সবাইকে খুব করে চমকে দেবে। কিন্তু গাড়ি তো ঠিকই পার্কিং লটে চলে এসেছে। তারা কই? সাদাত চৌধুরী চলন্ত গাড়িতে চলছে নিশ্চুপ নীরবতা। কারো মুখে কোনো কথা নেই। শীতলের কান্না থামলেও নীরবে অশ্রু ঝরা থামেনি। সে চুপ করে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। মনকে কিছুক্ষণ লক্ষ্য করে স্বর্ণ শীতলের কাঁধে হাত রাখলেন। শীতল হাতটা ঝাড়া মেরে সরিয়ে দেয়। আর একটু সরে গেল জানলার দিকে। বোনের এই কাণ্ডে কেবল হাসল স্বর্ণ। অতঃপর পুনরায় বোনকে নিজের দিকে টানতে টানতে বলল, আর আমার কোলে মাথায় রেখে ঘুমা, নয়তো শরীর খারাপ করবে। করুক, মরে যাই আমি, তোরা তো তাই চাস। কেউ কারোর জন্য মরে না। কথা না বাড়িয়ে এবার আয়। তোরা পাষাণ হয়ে গেছিস আপু, তোদের বিবেক মরে গেছে। আজকে তোদের জন্য বড় আব্বুর বুকে পাড়া দিয়ে আসতে হয়েছে। বড় আব্বুকে কতটা যন্ত্রণা দিয়ে এলি ভেবেছিস একবার? আমরা আশায় কতটা কষ্ট পেল মানুষটা। এতদিন আগলে রাখার এই প্রতিদান দিলি তোরা। শীতলের কথা শুনে ড্রাইভ করা শাহাদাতের বুকে বিঁধলেও এক বাক্য উচ্চারণ করল না। তবে সিমিন সিটে হেলান দিয়েই বললেন, আসতে বলেছে কে? দরদ উতলে পড়লে চলে গেলেই হয়। মায়ের কথা শুনে শীতল মায়ের দিকে তাকাতেই অঝরে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অতিরিক্ত কান্না করায় মাথা টনটন করছে। দু চোখে যেন মরিচ ডলে দেওয়ার মতো জ্বলছে। এমনিতে পিরিয়ডের প্রথম দিন অবস্থা খুব খারাপ থাকে, তার উপরে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তবে আজকে শারীরিক যত্নটার চেয়েও মানসিক যত্নটা অনেক বেশি। এতটাই বেশি অসহ্য ব্যথা ফিকে লাগছে। তবে সে থামলো না। এক পেট চেপ ধরে অঝরে কাঁদতে কাঁদতেই মাকে বলল, এত পাষাণ হইও না আম্মু, বিবেককে নিচু স্তরে নামিও না। তোমার এই রূপ আমি সহ্য করতে পারছি না। সহ্য করতে বলেছে কে? যা, চলে যা। সঙ্গী জুটিয়েছিস, মাকে না হলেও এখন চলবে। তুমি আসলেই স্বার্থপর মহিলা, খুব 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 বেশি স্বার্থপর তুমি। কথাটা বলেই শীতল দু হাতে মুখ ঢেকে পুনরায় কাঁদতে থাকলো। মানতেই পারছে না এসব। যে বাড়ি ছেড়ে এক রাত বাইরে থাকার পারমিশন পায়নি, সেই বাড়িতে নাকি ফিরবে না। প্রতি বছর ঈদে সকালে উঠে মেহেদিরাঙা হাত দেখায় শারাফাত চৌধুরীকে। শারাফাত চৌধুরী তার দুহাত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মেহেদির রং পরীক্ষা করেন। তারপর পকেট থেকে টাকা বের করে শীতলের হাতে গুজে দেয়। কথাটা কেউ জানে না, এটা তাদের মধ্যে গোপন সিক্রেট। এরপর একটু পর সবার সাথে আরও একবার সালামি দেন। ডবল সালামির এক ভাগ রেখে বাকিটার থেকে এবারই ছোট্ট সদস্যদের সালামি দেয়
যতই হোক সে বড় বোন। আজ সকালেই বড় আব্বু কাছে যেতে পারেনি গালে আমার বউ লেখাটার জন্য। পরে যাবে ভেবেছিল, তখনই নামাজের সময় হয়ে গেছিল। এরপর ভেবেছিল নামাজের পর যাবে। ততক্ষণে পিরিয়ডের ব্যথায় কাতরাতে কাতরাতেই শুয়ে পড়েছিল। এরপর যা হওয়ার হলো। না আর বড় আব্বুকে ছেড়ে চলে আসতেই হলো। বড় আম্মুর হাতে মজার মজার রান্নাও কপালে জুটল না। এসব ভাবতে ভাবতেই তার কান্নার গতি বাড়ল। কাঁদতে কাঁদতে জানলায় মাথা রেখে ঘুমিয়ে গেল। বোনকে ঘুমোতে দেখে স্বর্ণ শীতলের মাথাটা তার কোলের উপর টেনে নিল। হাত বাড়িয়ে পানি দিয়ে রুমাল ভিজিয়ে মুখ মুছিয়ে দিল। ঘুমন্ত শীতল বিরক্ত হয়ে রুমাল সরিয়ে দিয়ে পুনরায় ঘুমে ডুবে গেল। বোন বিরক্ত হচ্ছে দেখে স্বর্ণ সিটের মাথা হেলিয়ে শীতলের চুলে হাত ডুবিয়ে বাইরে দৃষ্টি নিক্ষেপ করল। জোর করে আনায় খুব কেঁদেছে পাগলিটা, হেবা না হয় একটু ঘুমুক। বেলা গড়াতে গড়াতে দুপুর গড়িয়ে বিকেল হলো। বিকেলের পর এখন সন্ধে, অথচ সকালের পর কেউ কিচ্ছুটি মুখে তোলেনি। যা ঘটে গেছে এতে খাওয়ার কথা স্মরণেই নেই কারো, থাকার কথাও না। চিন্তায় ডুবে থাকা সাদাত চৌধুরীর কথাটা স্মরণ হতে দেখে নিলেন তিনজনকে। তারপর আরেকটু এগিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালেন। মেয়েদেরকে বললেন চোখে মুখে পানি দিয়ে আসতে। বাবার ডাক শুনে শীতলের ঘুম ভাঙল। বোনের কোলে শুয়ে আছে দেখে মুখ গোমরা করে উঠে বসলো। সেই সঙ্গে অনুভব করলো তার ন্যাপকিন ড্যামেজ হয়ে গেছে, ইমিডিয়েট চেঞ্জ করা দরকার। পরনে জামাতে দাগ লেগে আছে কিনা কে জানে। কথাটা ভেবেই তার মুখটা চুপসে গেল। সাহায্যের জন্য করুণ চোখে তাকালো বোনের দিকে। স্বর্ণ প্রথমে না বুঝলেও পরে তার ইশারায় বুঝলো। তবে বিচলিত না হয়ে সাদাত চৌধুরীকেই বলল, বাবা, তুমি খাবার পার্সেল করে আনো, গাড়িতে বসে খাবো। আর আমাকে কিছু টাকা দাও, ফার্মেসি থেকে মাথা ব্যথার মেডিসিন কিনে আনি, প্রচণ্ড মাথা ব্যথা করছে আমার। সমস্যা নেই, পারবো আমি। তুমি যাও, খাবার নিয়ে এসো। কথাটা শুনে সাদাত চৌধুরীর গাড়ি থেকে নেমে দেখলেন রাস্তার ওপাশে ফার্মেসির দোকান। তাই স্বর্ণকে টাকা দিয়ে গেলেন খাবার আনতে। এই রেস্টুরেন্টে কয়েকবার এসেছিলেন, খাবারের মানও বেশ ভালো। তবে যা কিনবেন সে খাবার গলা দিয়ে নামবে তো। বাবাকে যেতে দেখে স্বর্ণ গাড়ি থেকে নেমে দ্রুত গেল প্রয়োজনীয় সে জিনিসটি আনতে। তারপর মায়ের হ্যান্ডব্যাগ চেয়ে নিয়ে ব্যাগের ভেতরে সেটা ঢুকিয়ে বোনকে নামতে বলে পেছনে দাঁড়িয়ে দেখলো চিন্তার কোনো কারণ নেই। তাই হাত ধরে এগোলো ওয়াশরুমের দিকে। সাদাত চৌধুরী খাবার নিয়ে ঘুরতেই মেয়েদের সঙ্গে দেখা হলো। ওদের চোখে মুখে পানি দিয়ে আসতে বলে তিনি এগোলেন গাড়ির কাছে। স্বর্ণ শীতলকে ব্যাগটা ধরিয়ে দিয়ে ইশারায় যেতে বলে নিজেও পাশের ওয়াশরুমে গিয়ে চোখ বন্ধ করে কয়েকবার পানির ঝাপটা দিতে থাকলো চোখে মুখে। তবে ভুল করে ওয়াশরুমের আয়নার দিকে তাকালো না। বেইমানের তকমা লাগা মুখ নিজেরও দেখতে ইচ্ছে করছে না। অবশ্য সত্য মানতেও সমস্যা নেই। তারপর সে বের হয়ে সামনেই দাঁড়িয়ে রইল। শীতল বের হলে তার হাতে অন্য একটা প্যাকেট দেখে সেটা নিতে গেলে শীতল পিছিয়ে গেল। মুখ গোমরা করে অন্যদিকে তাকিয়ে মিনমিন করে বলল, ডাস্টবিনে ফেলে আসছি, তুমি দাঁড়াও। আমাকে দে। না, আমি পারবো। ছোটবেলায় বহুতবার তোর ন্যাপকিন চেঞ্জ করেছি, এখনো আমার কাছে ছোটই আছিস। স্বর্ণ কথা শুনল না। প্যাকেটটা হাতে নিয়ে শীতলকে ব্যাক সাইডে দাঁড়াতে বলে নিজেই চলে গেল বাইরের দিকে। শীতল বোনের কথা শুনে ওইদিকে তাকিয়ে দেখে ওইদিকে নিরিবিলি কেউ যাচ্ছে না তেমন। তাই ধীর পায়ে এগিয়ে গেল। চারপাশটা দেখলো নজর বুলিয়ে। জায়গাটা ভীষণ সুন্দর, ছবি তোলার জন্য দারুণ স্পেস আছে। এদিক ওদিক তাকাতে তাকাতেই আর একটু সামনে এগোতেই একটা বড় দেয়াল নজরে এলো। সেদিকে একবার চোখ সরিয়ে পরক্ষণে পুনরায় দৃষ্টি ছুড়ে চমকে উঠল। বিস্ময় নিয়ে তাকিয়ে যখন বুঝলো সত্যি, তখন দৌড়ে গেল প্রিয় মানুষটার কাছে। সমুদ্রের ঢেউ যেমন পাথরের বুকে আছড়ে পড়ে, ঠিক সেভাবেই সে আছড়ে পড়ল শুদ্ধের বুকে। শুদ্ধ এক পা পিছিয়ে শীতল সহ সামলে নিল নিজেকে। আর একটু হলে দুজনেই বাড়ি খেত দেয়ালে। অনাকাঙ্ক্ষিতভাবে প্রিয় মানুষটাকে পেয়ে শীতল শুদ্ধের বুকে মুখ লুকিয়ে বুকের শার্ট খামচে ধরে শব্দ করে কাঁদতে লাগলো। কান্নার চোটে যা বলল কিছুই স্পষ্ট হলো না। তবে শুদ্ধকে আঁকড়ে ধরে চোখের পানি বুক ভেজাতে লাগলো। আর শুদ্ধ বুক তোলপাড় করা ঝড় নিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। মুখে কোনো কথা নেই তার। তবে তার মন বলছে সময়টা যদি এখানে থেমে যেত
কিংবা এই অবস্থায় যদি মারা যেত কেমন হতো? ভালো হতো, ভীষণ ভালো। বুকের মালকিনকে বুকে নিয়ে মরার মতো সুখী মানুষ পৃথিবীতে আছে নাকি? থাকলেও সংখ্যায় হাতে গোনা। ইস, এমন সুখী যদি সেও হতো! কি অদ্ভুত! বুকের ভেতর হৃৎপিণ্ডটাও যে হাড়ে লাফাচ্ছে। আজকে ধরাটা খাইয়ে দেবে নাকি? হুম, যায় না, কখনোই যায় না। চোখ দুটো অযথা এত জ্বলছে। কি সব ছলনাময়ী কারবার! চোখ তার, অথচ জ্বলছে অন্য কারো কথা ভেবে। মনে মনে এসব ভেবে সে থমকে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর শীতল কাঁদতে কাঁদতেই বলল, সবকিছু আগের মতো করে দেন না শুদ্ধ ভাই প্লিজ। আমি আমাদের সুখী পরিবারটাকে চাই, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। শুদ্ধ নিশ্চুপ। তাকে চুপ দেখে শীতল মাথা তুলে তাকিয়ে দেখল শুদ্ধের চোখ জোড়া লাল হয়ে আছে। সে পায়ের আঙ্গুলে ভর দিয়ে একটু উঁচু হয়ে দুহাতে শুদ্ধের গাল ধরে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে? চোখ লাল কেন? কোথায় কষ্ট হচ্ছে দেখি? কথা বলছেন না কেন? আমি কি করেছি? আমি সবার সামনে তো বলেছি আমি আপনার বউ হব, আমি আপনাকে ভালোবাসি। আর কিভাবে বলবো, কিভাবে বোঝাবো? আজকে আমাদের কথা জানালাম, আজই কিনা বাড়ি ছাড়তে হলো, তবে কি আমরা এক হব না? এটুকু বলেই শীতল শুদ্ধের বুকে কপাল ঠেকালো। তারপর অঝরে কাঁদতে কাঁদতে অসহায় কণ্ঠে বলল, আপনাকে ছাড়া আমি কিভাবে থাকবো শুদ্ধ ভাই? কারণে অকারণে আপনাকে না জ্বালালে আমার ভালো লাগে না, সময়ই কাটে না। এই যে এত এত সমস্যার সমাধান কোথায় পাবো আমি? কোথায়? কেন সবাই মিলে আমাকে মারতে উঠে পড়ে লেগেছেন? আমার ভালো থাকার আয়ু কি শেষ? এই জন্যই কি সবাই মিলে এত কষ্ট দিচ্ছেন? সব কষ্ট আমি হাসি মুখে নেব, কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারবো না, কিছুতেই পারবো না। মরে যাব, আমি সত্যি মরে যাব। কথাটা শুনেই শীতল ব্যাকুল হয়ে কাঁদল। আজ সারাদিন কাঁদছে। কাঁদতে কাঁদতে চোখ মুখের বেহাল দশা। আর কাঁদতে পারছে না, শরীর থরথর করে কাঁপছে। তবে তার এই কথাগুলোই যথেষ্ট ছিল শুদ্ধকে ভেঙে চুরে খান খান করার জন্য। নিজের অজান্তেই বোকা শীতল তার বুকে তীরটা মেরেছে। লেগেছেও যেন পারফেক্ট নিশানায়। এতক্ষণ শুধু শীতল জড়িয়ে ধরলেও শুধু ছেড়ে দিয়েছিল। শুধু দেখছিল তার ব্যাঙাচির পাগলামো, তাকে নিয়ে করা ভালোবাসার পাগলামো। তবে ওর করুণ সুরে বলা এই কথাগুলো আর অসহায় কান্নায় শুদ্ধকে আরো একবার ভাঙল। নিজের তৈরি করা খোলস ছেড়ে শুদ্ধের অজান্তে চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। আর গিয়ে পড়ল কান্নারত শীতলের কপালে। শীতল কান্না ভুলে তড়িৎ মাথা তুলতে গেলে শুদ্ধ তার মাথাটা প্রশস্ত বুকে চেপে ধরল। কোনোভাবেই শীতলকে সে মাথা তুলে তাকাতেই দিল না। থাকুক না নিজের একান্ত কষ্টগুলো নিজের বুকে। শক্ত আবরণে ঠিকই নিজেকে সামলেছিল। শেষ মুহূর্ত অনর্থ ঘটালো এক ফোঁটা অশ্রু। তবে যেটাই হোক, স্বীকার করা যাবে না, নয়তো শীতলের ভাষায় বলতে গেলে তার বিশুদ্ধ পুরুষের জাত যাবে। পৃথিবীর সমান কষ্টে বুক ভাঙলেও শুদ্ধের কখনোই কাঁদতে পারে না, কারণ বিশুদ্ধ পুরুষরা ঢাল হতে জন্মায়। মা বাবা ঢাল, ভাইয়ের ঢাল, প্রিয় মানুষকে নিরাপত্তার দেওয়া ঢাল। তাদের এত সহজে ভেঙে পড়তে নেই, বুক ভরা কষ্টে জর্জরিত হতে নেই। তাই তো শুদ্ধ দ্রুত চোখ মুছে নিজেকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালানোর আর সফলও হলো। কিন্তু আজ বোকা শীতলটা ঠিকই বুঝে নিল তার চালাকি। তাকে ছেড়ে থাকার কষ্টে শুদ্ধ বুক ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। এতে তার কান্না দ্বিগুণ বাড়ল। কষ্টে চৌচির হতে থাকলো বুক। কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো সে। বারবার দেখলো, চাইলো আর একান্ত পুরুষের চোখের ভাষা। কিন্তু ঘাটতারা শুদ্ধ দেখতে দিল না, বরং খুব শক্ত করে তাকে বাহু ধরে আগলে রাখল। কয়েক মিনিট সেভাবে থেকে এবার শুদ্ধ মুখ খুলল। খেয়েছিস কিছু? না। পেনকিলার খেলে পেট ব্যথা কমে যাবে। কিছু খাবি? চল। এবার হাতের বাঁধন ঢিলে হলে শীতল মুখ তুলে তাকালো। তাকিয়ে রইল সামনে দাঁড়ানো পুরুষটার দিকে। এই অবস্থাতেও সাদা শার্ট আর কালো জিন্সে খিচে চমৎকার দেখাচ্ছে। সে এবার ওড়নায় নাক মুছে ফুপাতে ফুপাতে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানলেন আমার পেট ব্যথা করছে? শ্মশানের আত্মারা কানে কানে বলে গেছে। এই মুহূর্তে শুদ্ধের বাঁকা কথা শুনে সে ভ্রুকুটি করে তাকালো। আশেপাশে স্বর্ণকে না দেখে খুঁজছে দেখে শুদ্ধ বলল, ও সামলা নেবে, ভয় নেই। আপু জানে আপনি এসেছেন? সায়ন ভাইয়া কই? আসেনি?
তুই আর তোর ভাইয়া জন্মেছিস বারবার আমাদের ভালোবাসার দিকে আঙুল তুলতে, আর আমরা জন্মেছি তোদের গোবর মার্কা বুদ্ধি ট্যাগেল দিতে। মন ভালো নেই, বকবেন না তো। কেন, মনের আবার কি হলো? আপনাকে নিয়ে ভয় হচ্ছে খুব। কিসের ভয়? হারানোর ভয়। শুনেছি চোখের আড়াল হলে নাকি মনের আড়াল হতে দেরি লাগে না। তুলে না অছর দেব, আজাইরা কথাবার্তা বললো স্বাদ মিটিয়ে দেব। আসছে সিনেমার হিরোইন হতে। চল হাট, কিছু খেয়ে ওষুধ খেতে হবে। বাল খাবে? খাবো না ঔষধ। এত কিছু ঘটে গেল, এখনো নাকি ধমকাতে হবে। এই জন্যই প্রেম করতে চাইনি আপনার সাথে। এই বেয়াদব, এই প্রেম করলি কখন? প্রেম করার আগেই তো তোর হিটলার মা সব খেঁটে ঘ করে দিল। বেশ করেছে, আপনাকে দিয়ে প্রেমের পও হবে না। হবে কি না সেটা সময় আসুক, দেখে নিস। কথাটা বলে সে একটা ফোন এগিয়ে দিল শীতলের দিকে। বারবার সাবধানও করলো কিছুদিন লুকিয়ে রাখার জন্য, এটা দিয়ে আপাতত যোগাযোগ করবে। এই ফোন হারালে আর কথা বলা হবে না শুদ্ধের সাথে। কথাটা শুনে শীতল ধনের মতো ফোনটা আঁকড়ে ধরলো। এদিকে দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে, কিন্তু বিদায়ের ঘন্টা বড়ই যন্ত্রণার। কিন্তু কেউ মুখে বলতে পারছে না। নিজেকে স্বাভাবিক রাখতে শুদ্ধ টুকটাক কথা বললেও শীতল ফোন হাতে নিয়ে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল। তখনই শুদ্ধ বা পকেটে হাত ঢুকিয়ে কিছু বকুল ফুল এগিয়ে দিল। তাজা বকুল ফুল, মিষ্টি সুগন্ধও আছে। পৃথিবীতে এত এত ফুলের মাঝে শুদ্ধের পছন্দ হচ্ছে বকুল ফুল। শীতল হাত বাড়িয়ে নিলে স্বর্ণ সেখানে হাজির হলো। আপাতত আর কথা বাড়ালো না দুজন। তবে শীতল যখন জানলো শুদ্ধ পেছনের গাড়িতে তাদের সাথে চট্টগ্রাম যাচ্ছে, তখন অশ্রুসিক্ত চোখে তাকিয়েও মুচকে হাসল। নয়তো বিদায় দিতে কলিজা এপার ওপার হয়ে যেত। শুদ্ধ চট্টগ্রামে যাচ্ছে শুনে শীতলের মুখে হাসি ফুটে উঠল। অশ্রুসিক্ত দু চোখে বোনের দিকে একবার তাকিয়ে হাতের উল্টো পিঠে চোখ মুছল। নাকের সর্দি ওড়নায় মুছে মুখ কাচুমাচু করে আর 2 মিনিট সময় চেয়ে নিল। স্বর্ণ বুঝলো তার ভাগলি বোনটার মনের কথা, বুঝলো এক বুক যন্ত্রণা নিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়ানো ভাইয়ের কথা। যে বাড়ির মেয়েদের আপন নানা মামাদের বাড়িতেও থাকার পারমিশন দিত না, আজ এত কিছুর পরও সেই আবার ছুটে এসেছে শুধু নিরাপত্তার কথা ভেবে। জার্নি করে যাবে চট্টগ্রামে, বারণ করেও যে কাজ হবে না সেটাও জানা কথা। তবে একটা কথা না বললেই নয়, সে অমূল্য রত্ন দেখেনি, তবে তার ভাইদের দেখেছে, যারা চৌধুরী নিবাসের গর্ব দর্প। সে আর দাঁড়ালো না, ধীর পায়ে হেঁটে এসে গাড়ির কাছটায় গিয়ে দাঁড়ালো। বুঝার পর থেকে সে কারোর সামনে কাঁদতে পারে না। কাঁদতে গেলে ভীষণ বোকাল বোকা লাগে, মনে হয় কান্না হচ্ছে একান্ত আপন ও গোপন জিনিস। তাহলে কেঁদে অন্যকে দেখানোর কি আছে? অন্যরা কষ্টের ভাগ নেবে নাকি কষ্ট মুছে দিতে পারবে? পারলে না হয় পাগলামো করে একটু কাঁদতে পারত, বুক চাপা ব্যথাটা উগরাতে পারত। এদিকে স্বর্ণের সাথে শীতলকে না দেখে সিমিন আশেপাশে তাকিয়ে খুঁজল, তবে মেয়েকে দেখতে না পেয়ে ভার কণ্ঠে বলল, ওর শরীর খারাপ, একটু বসে বিশ্রাম করুক, তোমরা খেতে শুরু করো। আমিও এটাই বোঝাতে চাচ্ছি, কথা বাড়িও না, খেতে শুরু করো। কথাটা বলে মায়ের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। তারপর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে দেখে গেল রাস্তার পাড়ে থাকা কৃষ্ণচূড়া ফুলের দিকে। একের পর এক গাড়ি এসে মারিয়ে দিয়ে যাচ্ছে ফুলগুলোকে। গাড়ির চাকাতে দলিত হয়ে হারিয়ে যাচ্ছে ফুলের আকার আকৃতি, রূপ, রং ও সৌন্দর্য। বন যেতেই শীতল মায়াভরা চোখে তাকালো শুদ্ধের দিকে। মানুষটা এত লম্বা, সহজে নাগালও পাওয়া যায় না। মাঝে মাঝে তো ইচ্ছে করে তার কুচকুচে কালো চুলগুলো খামচে ধরে ঝাঁকিয়ে দিতে, কিন্তু এ দুনিয়ায় থাকতেও ইচ্ছে খুব করে। অথচ এই কাজ করলে বাঁচার সম্ভাবনা 5%, কারণ বিশুদ্ধ পুরুষ চুলে কাউকে হাত দিতে দেয় না, দেওয়া পছন্দও করে না। শীতল কিছু একটা ভেবে মনের সব ভয়, দ্বিধা ও জড়তাকে পেছনে ফেলে চট করে শুদ্ধের পায়ের পাতার উপর উঠে দাঁড়ালো। শুদ্ধ ভ্রু কুচকালে শীতল শুদ্ধের শার্টের কলারের কাছে নাক ডুবিয়ে নিঃশ্বাস টেনে নিল। এই তো সেই ঘ্রাণ, পরিচিত ঘ্রাণ। এই ঘ্রাণ হারানোর ভয়েই তো পাগল পাগল লাগছিল, কাঁদছিল অসহায় সুরে। সেই 2 হাতে শার্টের কপাল চেপে ধরে শার্টের কলার চেপে ধরে বুকের মধ্যে একের পর এক নিঃশ্বাস টানতে টানতে চট করে মাথা তুলে বলল, শুদ্ধ ভাই চলেন আমরা পালিয়ে যাই। পালাবো?
তা কোন সুখে পালাবো? ভালোবাসার সুখে, ভালো থাকার সুখে। তারপর 5 বছর পর ছানা নিয়ে ফিরবো, তাই তো? হুম। আজ কেবল ভালোবাসার কথা বাড়িতে জানালাম, বাড়ির লোকজন মানলো না, আবার বুঝাবো। প্রয়োজনে না মানা অবধি অপেক্ষা করব। তাই বলে পালিয়ে বিয়ে করে বাসর সেরে বছর না করতে বাচ্চা কাছে নিয়ে ফেরার কথা ভেবে ফেললি? তোকে বলেছিলাম ভালোবাসা শিখতে, আর তুই ভালোবাসা শেখার ছলে লাজ লজ্জা গিলে খেয়েছিস। শীতল ঘাড় নাড়ালো, বোঝাতে চাইলো, এই লোক বুঝলো আরেক। তাই সে বলল, এছাড়া কি আর উপায় আছে? আপনিই বলুন। মাথা মোটা, মাথায় উপায়ও খুঁজেছিস? মজা একদমই ভালো লাগছে না শুদ্ধ ভাই। আপনাকে ছাড়া থাকতে পারবো না, এক দণ্ড থাকতে পারছিও না। কেন বুঝছেন না? চলেন না, এই মুহূর্তে আমরা পালিয়ে যাই, তারপর আমরা একটা সংসার সাজাই। কথাটা শুনেই শুদ্ধ চুপ করে তাকিয়ে আছে তার শীতলের দিকে। ব্যাঙাচি কি একদিনেই বড় হয়ে গেল নাকি? কী সব বলছে এসব? বড়দের মতো এত বড় বড় কথা বলতে কে বলেছে তাকে? আর কি বলল? সংসার করবে? সংসারের মানে বোঝে সে? ডিম ভাজতে গিয়ে ডিমের যে হাল বানায়, নিজের রুম গুছিয়েছে কখনো? তাতে আবার সে নাকি করবে সংসার? শুদ্ধকে চুপ থাকতে দেখে শীতল পুনরায় ফুপাতে ফুপাতে বলল, আপনি কি আমার কষ্টটা চোখে দেখছেন না শুদ্ধ ভাই? না। কেন কেন দেখছেন না? তোর বাবা মা কি আমার কষ্ট দেখেছে যে আমি তোর কষ্ট দেখব? আপনার কিসের কষ্ট? বুঝবি না। এই জন্যই বলছি, এরা এদের ইগো নিয়ে থাকুক, আমরা আমাদের পথ বেছে নেই। তোর এই ছোট্ট মাথায় এত কিছু ভাবতে কে বলেছে? হ্যাঁ, আমি আছি না? ঠিক আছে, ভাববো না, তবে বেশি দিন দূরে থাকতেও পারবো না, এই বলে দিলাম। ঠিক 1 সপ্তাহের মধ্যে যেন আমার সামনে দেখি। এবার যা। ঠিক 1 সপ্তাহ। হুম। বাড়িতে গিয়ে সবাইকে বলবেন আমি তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা, বলবো। হুম। মনটা টানছে না। সিমিন চৌধুরী খুঁজতে চলে আসবে, আর তখন আমাকে কথা শুনতে হবে। যাচ্ছি তো। দূরে গেলে কাছে আসতে বলেন, আর কাছে গেলে দূরে সরতে বলেন। আপনি এবং আপনার ভালোবাসা খুবই খারাপ শুদ্ধ ভাই, খুব খারাপ। যা। মুখে যাচ্ছে বললেও শীতল এক চুল নড়ল না, না পায়ের উপর থেকে নামলো। ওর অবস্থা বুঝে শুদ্ধ নিজেই শীতলকে নিজের থেকে সরালো। কিভাবে একটু ঝুঁকে দুগালে হাত রেখে মুখটা কিঞ্চিত তুলল, পুরো মুখে চোখ বোলালো তীক্ষ্ণ দৃষ্টিতে। খুব মন দিয়ে দেখলো শীতলের ছোট্ট কপাল, ডাগর ডাগর ফোলা চোখ, বোচা নাক, ফোলা গাল, আর সর্বনাশা চিকন ঠোঁট জোড়ার মৃদু কম্পন। আচ্ছা, বোকারানি কখনো কি জানবে তাকে ঘায়েল করার অস্ত্র তার কাছে লুকায়িত আছে? প্রেমিক পুরুষকে মারতে বুলেট প্রয়োজন হয় না, প্রিয় নারীর কম্পিত ঠোঁটের কম্পনই যথেষ্ট তার সব কিছু এলোমেলো করে দিতে। শীতল নিজেও শুদ্ধের চাহনি বুঝে কিছু বলল না। সেও দেখতে চাইল শুদ্ধ কি করে, কিন্তু তাকে হতাশ করে দিয়ে শুদ্ধ তাকে ছেড়ে দিয়ে চোখের ইশারায় যাওয়ার কথা বলল। শীতল শুধু ঘাড় কাত করে গুটি গুটি পায়ে গাড়ির কাছে এগিয়ে গেল। শুধু ভুলেও চোখ তুলে তাকালো না, সেখানে দাঁড়িয়ে মেঝের দিকে শূন্য দৃষ্টিতেই তাকিয়ে রইল। সেভাবে কয়েক মিনিট পেরোলে হঠাৎ দেয়ালের ওপাশ থেকে ইঁদুরের মতো মাথা বের করে শীতল বলল, কি হলো, আসছে না কেন? আপনি না বললেন যাবেন আমাদের সাথে? আমাকে ভুলভাল বোঝানোর পায়তারা, তাই না? আপনি না গেলে আমিও কিন্তু যাব না। এখনো সে যায়নি দেখে শুদ্ধ ওকে মারতে এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজলো। তার অবস্থা বুঝে শীতল এবার এক দৌড়ে গাড়ির কাছে গেল। এরপর পেছনের গাড়ির খেয়াল করে স্বর্ণের হাতে পেট পুড়ে খেলো। জানলার দিকে চেপে বসে উকি মেরে দেখতে লাগলো শুদ্ধের গাড়ি আসছে কিনা। আসছে দেখে আকাশের চাঁদের সঙ্গে মনের চাঁদটাকে নিয়ে কথা বলতে লাগলো। একা একা হাসলো। তারপর একটা সময় ঘুমিয়ে গেল নিশ্চিন্ত মনে। স্বর্ণ বোনকে কোলে টেনে নিয়ে ম্যাসাজ করার সাথে সাথে শুদ্ধের গাড়িটা থেমে গেল। তারপর কিছুক্ষণ স্থির থেকে গাড়ি ঘুরিয়ে পথ ধরল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। অথচ শুদ্ধ যাচ্ছে ভেবে কত নিশ্চিন্তেই না ঘুমালো বোকা শীতল রানী। সকালে যখন শুদ্ধকে দেখতে পাবে না তখন কি হবে? তার কান্না কে থামাবে? কে তাকে বাহু ডোরে আগলে নেবে? আমি টিপ নিব না ছোট আম্মু, চাঁদকে বলো আমার জন্য বউ এনে দিতে। একসাথে খেলবো, ঘুরবো, মারবো, বকবো, কাঁদলে হাসাবো, হাসলে মেরে কাঁদাবো। 7 বছরের ফকলা সায়নের কথা শুনে সিমিন হতবাক। উনি কথার খেই হারিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন শাওনের দিকে।
পাজি ছেলে বলে কি, নিজে এখনো বিছানায় হিসু করে আর বিছানা ভেজায়, অথচ বলে কিনা বউ এনে দাও। সিমিনের মুখ দেখে সায়ন কিছুক্ষণ ওনার মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। পোকাতে খাওয়া ফোকলা দাঁতে সে কি হাসি। উনি এবার ওনার আরেক উরুর উপর শোয়া আরেক পাজির দিকে তাকালেন। তিনি আরাম করে শুয়ে পাজেল ঘোরাচ্ছে। তার বয়স সবে 4.5 বছর হলেও সায়নের থেকে শুদ্ধ একটু ঠান্ডা। তবে সায়ন শুদ্ধ ভীষণ আদরে বাচ্চা। ফর্সা গুলুমুলু সব পোশাকেই খুব সুন্দর মানিয়ে যায়। কথায় কথায় ছোট ছোট ইংলিশ বলে। সায়ন তখন কথায় কথায় একটা ইংলিশ শব্দ বেশি বলতো, সেটা হলো জাস্ট ফস্টিং। এই ইংলিশ শব্দ নাকি সে সারাফত চৌধুরীকে বলতে শুনেছিল। উনি নাকি ফোনে কাকে বলেছিলেন ইউ ডিসগাস্টিং, সেটা পাশে শুনে সে বানিয়ে দিয়েছে জাস্ট ফস্টিং। তখন রেগে গেলে বলতো ইউ জাস্ট ফস্টিং। কথাটা শুনেই হাসি পেলেও হাসা যাবে না, কারণ তাতে বড় মহারাজ আরো বেশি রেগে যেত। আর শুদ্ধের যা পছন্দ নয় সেটা কখনোই করতো না, বরং জোর করে চোখ মুখ কুচকে শাহাদাত আঙ্গুল নাড়িয়ে বলতো, এই নো 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 নো, এদের কথা আর কাজে না হেসেও পারা যায় না। একদিন রাতের কথা, তখন রাত বাজে 2:30, অথচ পাজি দুটো চোখে ঘুম নেই। যত রাত বাড়ছে তাদের চোখ যেন ফুটছে। তারা খেলবে, খেলনা ছড়িয়ে ছিটিয়ে একাকার। এদিক ওদিক সিতারা চৌধুরী অসুস্থ বিদায় পাশের রুমে উনি শুয়েছিলেন, আর এই পাজি দুটো ওনার কাছে এসে ওনার কোল দখল করে নিয়েছে। আবদার গল্প শুনবে। এদিকে সারাদিন কাজকর্ম করে ওনারও চোখে ঘুম যেন ঢলে পড়ছে, কিন্তু এই দুটোর তো ঘুমানোর নাম নেই। তাই শায়নের পিঠে আস্তে করে থাবা বসিয়ে বললেন, ঘুম আসছে না তো, গল্প বলো, বানিয়ে বানিয়ে গল্প বলো। ভাইয়ের কথা শুনে শুদ্ধ তখন সাদা আঙ্গুল নাড়িয়ে বলল, লাজকন্যাকে ড্রাগন এসে তুলে নিয়ে যায় ওইটা। মেলা দিন শুনবো, তুমি বলো। আমরা যতদিন বাঁচবো তোমাকে একটু একটু ভালোবাসবো। শুদ্ধের কথা শুনে ওনার কলিজাখানা যেন জুড়িয়ে গিয়েছিল। ততক্ষণ দুটো পাজি ওনার কোল দখল করে গল্প শোনার প্রস্তুতি নিয়ে ফেলেছে। তাই উনিও বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে খোলা জানলার দিকে আকাশের দিকে তাকান। আকাশে ঝলমল করছে চাঁদ। চাঁদের এত আলো এর আগে কখনো দেখেননি উনি। কোন মাসের চাঁদ তাও মনে করতে পারছিলেন না। উনি চাঁদের দিকে তাকিয়ে বলতে শুরু করেন। এভাবে গল্প বলতে বলতে খেয়াল করলেন পাজি দুটো ঘুমিয়ে পড়েছে। ওদের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেলেন। সেদিনের মতো আজও আকাশে পূর্ণিমার চাঁদ, মধ্যরাত। উনিও উপস্থিত, শুধু এই কোল জুড়ে সেই সায়নার শুদ্ধের মাথাটা নেই। নেই পছন্দের গল্প শোনার মিষ্টি আবদার। সেসব মনে মনে সিমিন হাসলেন। সেসব মনে করে সিমিন হাসলেন, আর হাসতে হাসতেই চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরে গেল, টেরও পেল না। গাড়ি চলছে মাঝারি গতিতে। সাদা চৌধুরী সিমিন পাশাপাশি বসে থাকলো, কথা নেই কারো মুখে। সাদা চৌধুরী অভিজ্ঞ হাতের গাড়ি হুইল ঘুরতে ব্যস্ত, আর সিমিন তাকিয়ে রইল পূর্ণিমা চাঁদের দিকে। কাল থেকে একা সংসার গোছাতে হবে। দিন শুরু হবে সেনা হাউসে। ধরা বাঁধা নিয়মে নিজেকে অভ্যস্ত করতে হবে। বাড়ি থেকে বেরিয়ে সোজা পার্টি অফিসে এসেছে সায়ন। আজম তখন দলের ছেলেপুলেদের সাথে নিয়ে হৈ হৈ করে ক্যারাম খেলছিল। বাজি ধরেছে আজকে যে হারবে সেই কাচ্চি খাওয়াবে। তাদের দুই দলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। খেলার মাঝে সায়নকে আসতে দেখে আজম গলা ছেড়ে ডাকলো। সায়ন থমথমে মুখে একবার তাকিয়ে মাথা ব্যথার কথা ইশারায় জানিয়ে অফিস রুমে ঢুকে গেল। ভাইয়ের মাথা ব্যথা করছে যেহেতু ঘুমালে ঠিক হয়ে যাবে ভেবে আজমও আর কথা বাড়ালো না। তাছাড়া সায়ন যখন ডাকতে বারণ করে তখন জোর খাটিয়ে ডাকলে ভীষণ রেগে যায়। তখন চমৎকার চমৎকার গালি কপালে জোটে, যেসব গালি আবার দিনের বেলা বললে পাপ হয়, তাও আবার বড় বড় পাপ। এর যে খ্যাপা পাগল আপাতত ঘুমাক, একটু পরে না হয় ডেকে দেওয়া যাবে। কথাটা ভেবে তারা হৈ হৈ করে খেলাটা শেষ করলো। আজমের দল বাজিতে জিতে গিয়ে বিপক্ষ দলকে খুব করে পচালো। এরপর দল বেঁধে কাচ্চি কিনে এনে সকলেই একসাথে খেতে বসলো। সবার হাতে খাবারের প্লেট, কাচ্চির ঘ্রাণে মোমো করছে চারদিক। আজম খেতে বসে হঠাৎ মনে পড়লো সায়ন রুম থেকে এখনো বের হয়নি। এত সময় রুমবন্দিও থাকে না কখনো। তাহলে কি শরীর কি বেশি খারাপ করছে? মেডিসিন আনতে হবে। কথাগুলো ভেবেই সে খাওয়া ছেড়ে উঠে দরজা বন্ধ দেখে ডাকলো,
ভাই, ও ভাই, আহেন, আমাকে লোকে খাবেন। বেশ কয়েকবার ডাকার পরও সায়নের জবাব পেল না। ততক্ষণে সবাই খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার কাছেও চলে এসেছে, ডাকছে একে একে। এত ডাকাডাকি শুনে সায়ন কপালের উপর থেকে হাত সরিয়ে বিরক্ত হয়ে দরজার দিকে তাকালো। ভেজা চোখ জোড়া না মুছে মলিন স্বরে জবাব দিল, তোরা খা।